আমাদের শিক্ষা ব্যবস্থা কি আসলে শিক্ষার্থী তৈরি করছে? নাকি শুধুই পরীক্ষার্থী তৈরি করছে? একজন শিক্ষার্থী ১২ বছর ইংরেজি পড়ে। কিন্তু একটা ইন্টারভিউতে গিয়ে নিজের পরিচয় ইংরেজিতে দিতে ভয় পায়। তাহলে সে কি ইংরেজি শিখেছে? নাকি শুধু ইংরেজি পরীক্ষায় পাসই করেছে? ক্লাসে বেশি প্রশ্ন করলে অনেক সময় বলা হয়, বেশি বুঝো না। কিন্তু পরীক্ষার খাতায় গাইড বইয়ের উত্তর হুবহু লিখতে পারলে সেই শিক্ষার্থীই মেধাবী। এটা কি আসলেই শিক্ষা? সিলেবাস বদলায়, বই বদলায়, পরীক্ষার নিয়ম বদলায়, গ্রেডিং সিস্টেম বদলায়। কিন্তু আমাদের শেখার পদ্ধতিটা কেন বদলায় না? জিপিএ 5 যদি দক্ষতার নিশ্চয়তা হয়, তাহলে সার্টিফিকেট হাতে নেওয়ার পরেও ভবিষ্যৎ নিয়ে মানুষ কেন এত কনফিউজড? সার্টিফিকেট আছে, কিন্তু স্কিল কোথায়? স্কুলে ভুল করলে নম্বর কাটা হয়। কিন্তু বাস্তব জীবনে ভুল না করলে নতুন কিছু শেখাই যায় না। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে। কি ভালো হয়েছে, কোথায় সমস্যা আছে এবং শুধু সরকার, স্টুডেন্ট, টিচার্স কিংবা প্যারেন্টস হিসেবে নয়, আমাদের মানুষ হিসেবে কি পরিবর্তন করা দরকার। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আ আজকের ভিডিওটা একটু সেনসিটিভ টপিক নিয়ে। আ টপিকটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে নেই। আমি কোনো এডুকেশনাল এক্সপার্ট না। আমি পলিসি মেকারও না। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও এই ভিডিওটা বানাচ্ছি না। আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বড় হওয়া একজন আ সাধারণ শিক্ষার্থী। বাংলা মিডিয়ামে পড়েছি। এরপরে বিদেশে এসে হায়ার এডুকেশন এর অভিজ্ঞতা হয়েছে। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। তো আমি আজকে যা বলবো তার কিছু অংশ ডেটা বেসড, কিছু অংশ আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে নেওয়া, আর কিছু অংশ আমার অবজারভেশন। আমার সব কথার সঙ্গে আপনাকে একমত হতে হবে এমন কোনো কথা নেই। আপনি ডিসএগ্রি করতে পারেন। বরং রেসপেক্টফুল ডিসএগ্রিমেন্ট হওয়াটাই দরকার। কারণ আমাদের দেশে এখন খুব বেশি যেটার অভাব সেটা হচ্ছে পজিটিভ ক্রিটিসিজম। আহ আজকে আমরা একটা ভুল সিদ্ধান্ত নিলে তার ক্ষতি হতে পারে আরো ১০ বছর পর। আর আজকে যদি আমরা সঠিকভাবে একটা ইনভেস্টমেন্ট করি, একটা সঠিক সিদ্ধান্ত নিই, তাহলে হয়তো তার ফলাফল আমাদের পরবর্তী আ ১০ থেকে ২০ বছর পরের প্রজন্ম সেটা ভোগ করতে পারে, সেটা পেতে পারে। তো এই ভিডিও কোনো টিচারদেরকে ছোট করার জন্য না, কোনো স্টুডেন্টদেরকে অলস হিসেবে প্রমাণ করার জন্য না, কোনো প্যারেন্টস বা কোনো অভিভাবককে দোষারোপ করার জন্য না। কারণ আমার কাছে মনে হয় সমস্যাটা ইন্ডিভিজুয়াল না, সমস্যাটা অনেক বেশি সিস্টেমেটিক। সমালোচনা করার আগে ভালো দিকগুলোও বলা উচিত। আ কারণ আমরা অনেক সময় এমনভাবে কথা বলি যেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোনো কিছুই অর্জন হয়নি। এটা মোটেও সত্যি না। বাংলাদেশে লাখ, লাখ শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে, বিনামূল্যে পাঠ্যপুস্তক পাচ্ছে, গ্রাম পর্যন্ত স্কুল আছে। মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। অনেক নিম্ন আয়ের পরিবারের সন্তান এখন স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমন একটা সময় ছিল যখন বই পাওয়াটাই অনেক বড় বিষয় ছিল। আজকে অনেক স্টুডেন্টস বইয়ের পাশাপাশি YouTube, আ অনলাইন কোর্সেস, ডিজিটাল কনটেন্ট, ChatGPT থেকে শুরু করে বিভিন্ন এআই টুল ব্যবহার করে নিজে শিখতে পারছে। ২০২৬-২৭ অর্থ বছরে বাজেটে আ এডুকেশন সেক্টরে আগের তুলনায় অনেক বেশি অ্যালোকেশন রাখা হয়েছে। টেকনিক্যাল এডুকেশন, থার্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে মিড ডে মিল, মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপরে এআই বেসড এডুকেশন, ইন্টার্নশিপ, এন্টারপ্রেনিউরশিপ, ইন্ডাস্ট্রি আ রিলেশন নিয়ে অনেক পরিকল্পনা করা আছে। এগুলো নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এগুলাকে স্বীকার করতেই হবে। আ কিন্তু অ্যানাউন্সমেন্ট আর ইমপ্লিমেন্টেশন ২ টা এক জিনিস না। আমরা কি করতে চাই সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে একজন স্টুডেন্ট ক্লাসরুমে কি পাচ্ছে সেটাই হচ্ছে মুখ্য বিষয়। স্কুলিং ইজ নট অলওয়েজ লার্নিং। আমাদের সবথেকে বড় সমস্যাটা খুব সম্ভবত এখানেই। একটা শিশু স্কুলে যাচ্ছে মানেই সে শিখছে, আমরা এটা
assumption করে ফেলি। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। সাম্প্রতিক শিশু শিক্ষা সম্পর্কিত তথ্যে দেখা গিয়েছে যে ৭ থেকে ১৪ বছর বয়সী স্টুডেন্টদের ফাউন্ডেশনাল রিডিং স্কিল অর্ধেকেরও কম আছে। আর ফাউন্ডেশনাল নিউমেরেসি স্কিল আছে ১০ জনের মধ্যে প্রায় ৪ জনের। একটু সহজভাবে বলি, ১০ জন শিশু স্কুলে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে ৫ জন প্রয়োজনীয় স্তরে পড়া বুঝতে পারছে না। আর ৬ জন বেসিক ম্যাথমেটিক্স এর প্রয়োজনীয় আ দক্ষতায় পৌঁছাতে পারছে না। এটা একটা ভয়ংকর বিষয়। কারণ ক্লাস 5 এর একজন স্টুডেন্ট যদি একটা প্যারাগ্রাফ পড়ে তার অর্থ বুঝতে না পারে, ক্লাস 6 এ গিয়ে তাকে আরো মোটা বই দিলে এই সমস্যার কোনো সমাধানই হবে না। বরং সে তার বই শেষ করতে পারবে না। পরীক্ষায় আ পাস করা তো দূরের কথা। কিন্তু তারপরেও যদি পরীক্ষায় পাস করে যায়, তার ফাউন্ডেশন দুর্বল থেকে যাবে। আমাদের অনেক ক্ষেত্রে ফোকাস থাকে সিলেবাস শেষ করার দিকে। আ টিচারকে বলা হয় অমুক সময়ের মধ্যে চ্যাপ্টার শেষ করতে হবে। স্টুডেন্টকে বলা হয় পরীক্ষায় এই পর্যন্ত আসবে। কিন্তু স্টুডেন্ট আসলে বুঝলই না সেটা মানে জানার জন্য তার কি করতে হবে। আমরা হয়তো সিলেবাস কভার করে ফেলতেছি কিন্তু লার্নিং গ্যাপ কভার করি না। তারপর সেই লার্নিং গ্যাপ ক্লাস থেকে ক্লাসে বড় হতে থাকে। আর একটা সময় স্টুডেন্ট নিজেই মনে করতে শুরু করে আমি হয়তো অঙ্কে খারাপ, আমি হয়তো ইংলিশে খারাপ, আমি হয়তো সায়েন্স বুঝি না। আ কিন্তু সত্যি কথা বলতে হয়তো সে খারাপ না। হয়তো তার ফাউন্ডেশন তৈরি হওয়ার সময়টাতে আমরা তাকে এত পরিমাণ প্রেশার দিয়েছি যে সে পরীক্ষার ভয়ে পড়া শুধু মুখস্থ করে গিয়েছে। আমরা আমাদের সন্তানদের কিভাবে ভাবতে হয় সেটা শেখাচ্ছি নাকি পরীক্ষায় কি লিখতে হয় শুধু সেটাই শেখাচ্ছি? আ আমাদের আ শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার গুরুত্ব এত বেশি যে অনেক সময় পুরা উদ্দেশ্যটাই হয়ে পড়ে যে নাম্বার পাওয়া। প্রশ্ন হচ্ছে পরীক্ষায় কি আসবে? কোন চ্যাপ্টার ইম্পোর্টেন্ট? কোন স্যার কমন কিছু সাজেশনস দেন? কত পৃষ্ঠা লিখলে কত বেশি নম্বর পাওয়া যাবে? এই ধরনের মাইন্ডসেট আ কেন আ কোনো একটা স্টুডেন্টের ভিতরে যখন পাওয়া যায়, তখন সেই প্রশ্নটাই হারিয়ে যায়। সে ফিজিক্স পড়ে ইউনিভার্স বোঝার জন্য না, পরীক্ষায় ফর্মুলা লিখে নম্বর পাওয়ার জন্য। আ সে বাংলা সাহিত্য পড়ে মানুষের চিন্তা, সমাজ বা অনুভূতি বোঝার জন্য না। লেখকের জন্ম, মৃত্যুর সাল মুখস্থ করার জন্য। ইংরেজি শিখে কমিউনিকেশন শেখার জন্য না। রাইট ফর্ম অফ ভার্ব আর প্যারাগ্রাফ মুখস্থ করার জন্য। আমি বলছি না যে এসব পরীক্ষার দরকার নাই, অ্যাসেসমেন্ট অবশ্যই দরকার। কিন্তু অ্যাসেসমেন্ট যদি স্টুডেন্টের আ মেমোরি টেস্ট আ করে আর আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন, প্রবলেম সলভিং আ প্রবলেম সলভিং টেস্ট না করে তাহলে স্টুডেন্ট আ ন্যাচারালি মুখস্থ করার দিকেই যাবে। এটাই স্বাভাবিক। কারণ আপনি যেটাকে রিওয়ার্ড মনে করবেন, আ মানুষ সেটাই করবে। পরীক্ষায় যদি মুখস্থ উত্তর লিখে বেশি নাম্বার পাওয়া যায়, তাহলে স্টুডেন্ট কেন সময় নিয়ে ক্রিটিক্যাল থিংকিং করবে? রাইট? আ এবার কোচিং এবং প্রাইভেট টিউশন নিয়ে কথা বলি। একটা স্টুডেন্ট সকালে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরে প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছে, সেখান থেকে কোচিং এ যাচ্ছে, রাতে আবার হোমওয়ার্ক করছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা শিশু আসলে কখন শিশু থাকবে? শিশু কখন থাকবে? একটা শিশু তখনই শিশু থাকে যখন সে খেলাধুলা করে। তার শৈশব জীবন সে উপভোগ করে। সে খেলবে কখন? আম তার গল্পের বই পড়ার ইচ্ছা থাকে। গল্পের বই কখন পড়বে? নোবেল পড়ার ইচ্ছা থাকে, সাহিত্য পড়ার ইচ্ছা থাকে, কার্টুন দেখার ইচ্ছা থাকে। সে এইসব জিনিস কখন করবে? কখন কোনো কিছু নিয়ে সে কিউরিয়াস হবে? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে স্কুলে নিয়মিত যাওয়ার পরেও যদি একই বিষয় আবার টাকা দিয়ে বাইরে পড়তে হয়, আ তাহলে আমাদের ফরমাল এডুকেশন সিস্টেমের রোল কি? আমি বলছি না যে সব কোচিং খারাপ। অনেক আ স্টুডেন্ট এক্সট্রা সাপোর্ট পায় কোচিং এর মাধ্যমে। অনেক ভালো টিচার কোচিং এর মাধ্যমে আ দুর্বল স্টুডেন্টদেরকে সাহায্য করেন। কিন্তু কোচিং যদি অপশনাল সাপোর্ট না থেকে সারভাইভাল রিকোয়ারমেন্ট হয়ে যায়, আ তখন একটা বড় ইনইকুয়ালিটি তৈরি হয়। যার পরিবারের টাকা আছে সে ভালো টিচার, ভালো কোচিং, ভালো ডিভাইস, ভালো ইন্টারনেট পাবে।
যার টাকা নেই সে শুধু টেক্সট বুক নিয়ে কম্পিটিশন করে যাবে। পরীক্ষার প্রশ্ন কিন্তু ২ জনের জন্যই সেইম। এটা টেকনিক্যালি ইকুয়াল হতে পারে, কিন্তু ফেয়ার না। ঢাকা শহরের একটা ভালো স্কুলের স্টুডেন্ট কোনো প্রত্যন্ত এলাকার শিক্ষক আ সংকটে থাকা স্কুলের স্টুডেন্টকে একই প্রশ্নে বিচার করলে আমরা তাদের ট্যালেন্টের সঙ্গে তাদের অপরচুনিটিরও বিচার করছি। আমরা একটা আমাদের একটা সিস্টেম দরকার যেখানে ভালো এডুকেশন পাওয়ার জন্য একজন স্টুডেন্টের আ আ পোস্ট কোড বা তার আ অবস্থান বা তার পরিবারের ইনকাম কোনোভাবেই কোনো একটা বড় ফ্যাক্টর হবে না। আমরা শিক্ষা ব্যবস্থার সব সমস্যার জন্য খুব সহজেই টিচারদেরকে দোষারোপ করি। এটা বলতে সহজ, টিচার ভালোভাবে পড়ান না, টিচার মোটিভেটেড না। কিন্তু একজন শিক্ষককে আমরা কি এনভায়রনমেন্ট দিচ্ছি সেটাও আমাদের দেখতে হবে। একটা ক্লাসরুমে অনেক শিক্ষার্থী। প্রত্যেকের আ লার্নিং লেভেল আলাদা। কারো ফাউন্ডেশন স্ট্রং, কারো উইক, আ কারো স্পেশাল এডুকেশন নিড থাকতে পারে। এর মধ্যে শিক্ষককে সিলেবাস শেষ করতেই হবে, পরীক্ষা নিতেই হবে, খাতা দেখতেই হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ তো আছেই। বিভিন্ন আ ট্রেনিং অ্যান্ড রিপোর্টিং সেশনস থাকে। তারপর আমরা আশা করি তিনি প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি বুঝে মডার্ন আ টিচিং মেথড ব্যবহার করবেন। এটা পার্টিকুলারলি অনেক কঠিন। আ কারিকুলাম চেঞ্জ করার আগে টিচার ট্রেনিং করা অত্যন্ত প্রয়োজনীয়। নতুন অ্যাসেসমেন্ট চালু করার আগে ক্লাসরুম রিসোর্সেস দরকার। আ ডিজিটাল এডুকেশন বলার আগে আ স্টেবল ইলেকট্রিসিটি, ইন্টারনেট, ডিভাইস, টেকনিক্যাল সাপোর্ট দরকার। স্মার্ট বোর্ড লাগালেই ক্লাসরুম স্মার্ট হয়ে যায় না। আ একজন ট্রেইনড টিচার সেই টেকনোলজি মেইনটেইন করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে। তেমন একটা আ পরিবেশ তৈরি করলেই কেবল আ একটা ক্লাসরুম স্মার্ট হয়। আমাদের শিক্ষককে শুধু ইনস্ট্রাকশন দেওয়া নয়, প্রফেশনাল হিসেবে রেসপেক্ট, ট্রেনিং, আ সময় এবং অ্যাকাউন্টেবিলিটি এই ৪ টাই দিতে হবে। আম কিন্তু সাপোর্ট ছাড়া অ্যাকাউন্টেবিলিটি অনেক সময় শুধু আ প্রেশার তৈরি করে। কোনো পজিটিভ রেসপন্স আমরা সেখান থেকে পাই না। গত কয়েক বছরে কারিকুলাম, বই, অ্যাসেসমেন্ট এবং পরীক্ষার পদ্ধতি নিয়ে অনেক পরিবর্তন এবং কনফিউশন হয়েছে। বর্তমানে আবার নতুন কারিকুলাম তৈরির পরিকল্পনা চলছে যেটা হয়তো ২০২৮ সাল থেকে চালু করার কথা বলা হয়েছে। আ কারিকুলাম আপডেট হওয়া খারাপ কিছু না। পৃথিবী পরিবর্তন হচ্ছে, টেকনোলজি পরিবর্তন হচ্ছে, জব মার্কেট পরিবর্তন হচ্ছে। সুতরাং ৩০ বছর আগে আ যে পদ্ধতিতে পড়াশোনা হয়েছে, আজকের স্টুডেন্টদেরকে সেভাবে প্রস্তুত করা যাবে না। কিন্তু কারিকুলাম একটা সফটওয়্যার আপডেট না যে ডাউনলোড করলাম আর ইনস্টল করে দিলাম। আ এর সঙ্গে টিচার আছে, স্টুডেন্ট আছে, প্যারেন্টস আছে, স্কুল ইনফ্রাস্ট্রাকচার আছে, এক্সাম বোর্ড আছে। আ আমাদের বাংলাদেশে বিখ্যাত ভর্তি যুদ্ধ, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে। যেখানে কিনা আমরা স্টুডেন্টদের ব্রেইন তখনই ওয়াশ করে ফেলতেছি যখন আমরা তাকে যুদ্ধে জয়ী হয়ে আসার পরামর্শ দিচ্ছি। কারণ এই যুদ্ধে পরাজিত মানে তুমি তো ভালো স্টুডেন্ট না। তুমি তো স্টুডেন্টই না। স্টুডেন্টের কাতারেই পড়ো না। অনেক সময় দেখা যায় যে আমি কোনো ইউনিভার্সিটিকে ছোট করতে চাচ্ছি না। কিন্তু অনেক সময় আমরা প্রাইভেট ইউনিভার্সিটিকে ওইভাবে গুরুত্বই দেই না। প্রাইভেট ইউনিভার্সিটি মানেই হয়তো ফার্মের মুরগি। আমি এই আ কথাটা ইউজ করলাম তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। বাট হ্যাঁ, এটা মনে করা হয়। অনেক গুণীজনরাই এই জিনিসটা মনে করে থাকেন। তার উপরে আবার জব মার্কেট আছে। সবগুলা মিলায়ে অ্যালাইন করতে হয় আমাদের। আমাদের সমস্যা কারিকুলাম চেঞ্জ করা না। সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এর আগে আমরা যথেষ্ট আ পাইলট করি কিনা, টিচার রেডি কিনা, প্যারেন্টস বুঝতে পারছেন কিনা, রুরাল স্কুল, আরবান স্কুল একইভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা, অ্যাসেসমেন্ট কিভাবে হবে, ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধের সঙ্গে নতুন সিস্টেম কানেকশন কিভাবে হবে? এগুলো যদি পরিষ্কার না হয় সবথেকে বেশি কনফিউশন তৈরি হয়। আর সবথেকে বেশি কনফিউজ থাকেন আমাদের স্টুডেন্টরাই। কারণ ডিসিশন নেয় বড়রা, কিন্তু এক্সপেরিমেন্টের সাবজেক্ট হয়ে যায় আমাদের শিশুরা।
এবার হায়ার এডুকেশনের দিকে আসি। আমাদের অনেক শিক্ষার্থীর পুরো লক্ষ্য থাকে ইউনিভার্সিটি ডিগ্রি পাওয়া, অনার্স শেষ করতে হবে, মাস্টার্স করতে হবে, তারপরে চাকরি। এটা খারাপ কোনো লক্ষ্য না। আ কিন্তু প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে ডিগ্রি নেওয়ার সঙ্গে আ স্কিল ডেভেলপমেন্ট এর ডাইরেক্ট কোনো কানেকশনই থাকে না। একজন স্টুডেন্ট ৪ বছর কম্পিউটার সায়েন্স পড়েছে কিন্তু নিজের একটা কমপ্লিট প্রজেক্ট তৈরি করেনি। বিজনেস পড়েছে কিন্তু কোনো বিজনেস প্রবলেম এনালাইসিস করেনি। ইংলিশ পড়েছে কিন্তু প্রফেশনাল ইমেইল লিখতে আনকমফোর্টেবল ফিল করে। ইঞ্জিনিয়ারিং পড়েছে কিন্তু ল্যাব বা ইন্ডাস্ট্রি এক্সপোজার খুবই লিমিটেড। আবার এটাও সত্যি অনেক স্টুডেন্ট নিজের উদ্যোগে অনেক অসাধারণ কাজ করছে। অনলাইন থেকে শিখছে, রিসার্চ করছে, ফ্রিল্যান্সিং করছে, প্রজেক্ট বানাচ্ছে। কিন্তু সিস্টেম এর সাকসেস আ এক্সেপশনাল স্টুডেন্টদের দিয়ে মেজার করা উচিত না। একজন খুব মোটিভেটেড স্টুডেন্ট দুর্বল সিস্টেমের মধ্যেও ভালো করবে। আসল পরীক্ষা হচ্ছে এভারেজ স্টুডেন্টকে সিস্টেমে ক্যাপেবল করে তুলছে কিনা সেটা দেখা। বিদেশে এসে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে অ্যাসাইনমেন্ট, গ্রুপ প্রজেক্ট, প্রেজেন্টেশন, আ আ ডিসিশন মেকিং এগুলা শুধু সাবজেক্ট শেখায় না, আপনাকে কথা বলা শেখায়। ডেডলাইন ম্যানেজ করতে শেখায়, টিমের সঙ্গে ডিসএগ্রিমেন্ট হ্যান্ডেল করতে শেখায়, নিজের কাজ এক্সপ্লেইন করতে শেখায়। আমাদের এডুকেশনে এই সফট স্কিল গুলোকে এক্সট্রা অ্যাক্টিভিটি হিসেবে না দেখে কোর লার্নিং এর অংশ করা দরকার। আমাদের সমাজে একটা শিশুর পরিচয় অনেক সময় তার রেজাল্ট দেখে হয়ে যায়। জিপিএ 5 পেয়েছে মানে সে ভালো স্টুডেন্ট, কম পেয়েছে মানে উইক, সায়েন্স পেয়েছে মানে মেধাবী, অন্য গ্রুপে গেছে মানে পড়াশোনায় তত একটা ভালো না। পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে মানে সাকসেসফুল, পায়নি মানে লাইফ শেষ। এই জাজমেন্ট একটা কিশোর বা কিশোরীর উপর কি ধরনের প্রেশার তৈরি করে, এটা অনেক সময় আমরা বুঝতেই পারি না। প্রত্যেক মানুষের ট্যালেন্ট একেক রকম থাকে। একেক মানুষের ট্যালেন্ট একেক রকম থাকে। আ প্রত্যেক মানুষের ট্যালেন্ট এক না। কেউ ম্যাথমেটিক্স এ ভালো হয়, কেউ রাইটিং এ ভালো, কেউ স্পোর্টস এ, কেউ ডিজাইনিং এ, কেউ মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে ভালো, কেউ টেকনিক্যাল কাজে অনেক দক্ষ। কিন্তু আমরা সবার সামনে খুব লিমিটেড কয়েকটা সাকসেস পাথওয়ে রেখেছি। ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস, ব্যাংক জব। এই ৪ টার বাইরে কিছু করতে চাইলে ১ম এ প্রশ্ন আসে, এতে চাকরি হবে তো? ইনকাম অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এডুকেশনের শুধু চাকরির ক্যান্ডিডেট তৈরি করে না। এডুকেশনের এক কাজ একজন মানুষকে চিন্তা করতে শেখানো, সিদ্ধান্ত নিতে শেখানো, সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে তৈরি করা। এখন শুধু প্রবলেম বললে হবে না, সলিউশন নিয়েও কথা বলতে হবে। আমার কাছে পার্সোনালি মনে হয় আ অন্তত ৭ টা জায়গায় ফোকাস করা দরকার। ফার্স্ট অফ অল প্রাইমারি লেভেলে আ রিডিং, রাইটিং, বেসিক ম্যাথমেটিক্স, ফাউন্ডেশন এগুলা নিশ্চিত করতে হবে। একজন স্টুডেন্ট চ্যাপ্টার শেষ করেছে কিনা তার আগে জানতে হবে যে সে চ্যাপ্টারটা বুঝেছে কিনা। দ্বিতীয়ত অ্যাসেসমেন্ট সিস্টেমের মুখস্থ উত্তরের আ পরিবর্তে অ্যাপ্লিকেশন, এক্সপ্লেনেশন, প্রবলেম সলভিং এইগুলা বাড়াতে হবে। তৃতীয়ত, কারিকুলাম চেঞ্জ করার আগে আ টিচার্স ট্রেনিং আর স্কুল রেডিনেস নিশ্চিত করতে হবে। টিচারকে শেষ মুহূর্তে একটা ম্যানুয়াল দিয়ে বলা যাবে না যে, আগামী সপ্তাহে থেকে নতুন আ সিস্টেম চালু করতেছি। চতুর্থত, স্কুল এবং কোচিং এর রিলেশনশিপ আরো নতুনভাবে ভাবতে হবে। স্কুলের ক্লাসরুম এমন কার্যকর করতে হবে যেন প্রাইভেট টিউশন নেসেসারি না হয়। এটা যাতে অপশনাল হয় স্কিল ডেভেলপ করার জন্য পরবর্তীতে ক্লাসরুমের বাইরে। পঞ্চমত, ক্লাস 6 থেকেই প্র্যাকটিক্যাল স্কিল এক্সপ্লোরেশন আ থাকা দরকার। বেসিক কোডিং, ফাইন্যান্সিয়াল লিটারেসি, কমিউনিকেশন, ফার্স্ট এইড, ডিজিটাল সেফটি, ক্যারিয়ার অ্যাওয়ারনেস, আ টেকনিক্যাল ওয়ার্ক, এন্টারপ্রেনিউরশিপ এসব ব্যাপারে স্টুডেন্টদের আ জানাতে হবে। সব স্টুডেন্ট প্রোগ্রামার হবে না, আবার সবাই ডক্টরও হবে না। তো প্রত্যেক স্টুডেন্টকে এর জন্য জানা উচিত সে কোন কাজ করলে কোন ধরনের ক্যারিয়ারের জন্য সে এভেইলেবল হবে। ষষ্ঠত, ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির কানেকশন বাড়াতে হবে। ইন্টার্নশিপ শুধু সার্টিফিকেট সংগ্রহের জায়গা না, এটা বাস্তব কাজ শেখার সুযোগ আ তৈরি করতে হবে। ফাইনাল ইয়ার প্রজেক্ট শুধু রিপোর্ট জমা দেওয়া না, রিয়েল প্রবলেম সলভিং করার চেষ্টা হওয়া উচিত।
আ লাস্ট বাট নট দ্যা লিস্ট, আ প্যারেন্টস এর মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আপনার স্টুডেন্ট রেজাল্ট খারাপ করলে তাকে অপমান করার আগে আপনার আগে জানা উচিত সে কোথায় আটকে আছে। সে কি অস অ অ অ অলস নাকি সে বুঝতে পারছে না। সে পড়তে চায় না নাকি আগ্রহ তার অন্য কোথাও। আপনার সন্তানের বন্ধুর রেজাল্ট দিয়ে তাকে জাজ করবেন না। কারণ আ এই সময়ে একটা সময় আসে বাচ্চাদের, যে সময় একই বয়সের ২ জন স্টুডেন্ট হলেও তাদের গতি, তাদের ডেভেলপমেন্ট, তাদের আ ট্যালেন্ট ভিন্ন, ভিন্ন হতেই পারে। পরিশেষে আমার কাছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবথেকে বড় ক্রাইসিস বইয়ের ক্রাইসিস না, পরীক্ষার ক্রাইসিস না। সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে আমরা এডুকেশনের পারপাস নিয়ে ক্লিয়ার না। আমরা কি ভালো রেজাল্ট চাই, ভালো চাকরি চাই, স্কিলড ওয়ার্কফোর্স চাই, আ ভালো মানুষ চাই, ক্রিটিক্যাল থিঙ্কার চাই, নাকি সবগুলাই চাই? সবগুলো চাইলে আমাদের সিস্টেমকে সেভাবে ডেভেলপ করতে হবে, সেভাবে ডিজাইন করতে হবে। শুধু বই বদলালে হবে না, শুধু পরীক্ষার নাম বদলালে হবে না, শুধু ল্যাপটপ, ট্যাব, স্মার্ট বোর্ড দিলেও হবে না। পরীক্ষার কেন্দ্রে স্টুডেন্টকে রাখতে হবে। একটা শিশুকে এমন এনভায়রনমেন্ট দিতে হবে যেখানে সে প্রশ্ন করতে পারবে, ভুল করতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে, নিজের ট্যালেন্ট খুঁজে বের করতে পারবে এবং ধীরে, ধীরে একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে তৈরি হতে পারবে। শেষে একটা প্রশ্ন রেখে যাই। আপনার শিক্ষা জীবনের সবচেয়ে বড় সমস্যা কোনটা ছিল? মুখস্থ বিদ্যা, আ কোচিং ডিপেন্ডেন্সি, টিচার শর্টেজ, আ ফ্যামিলি প্রেশার, নাকি পড়াশোনা শেষ করার পরেও আ প পরে বুঝতে পেরেছেন বাস্তব জীবনের জন্য আপনি যথেষ্ট প্রিপেয়ার্ড না? কমেন্টে আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন। কারণ এডুকেশন সিস্টেম নিয়ে মিনিংফুল ডিসকাশন পলিসি পেপারের পাশাপাশি স্টুডেন্ট, টিচার এবং প্যারেন্টের বাস্তব এক্সপেরিয়েন্স থেকেও আসবে। আমি আবারও বলছি, এই ভিডিওটি কাউকে ছোট করার জন্য নয়। সমস্যা স্বীকার করার অর্থ আ দেশকে ছোট করা নয়। বরং একটি সিস্টেমকে ডেভেলপ করতে চাইলে ১ম এ অনেস্ট ভাবে বলতে হবে কোথায় প্রবলেম আছে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।